লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর আজকের ক্লাসের আমাদের মডিউল ডি, বিজনেস রিলেটেড ল। আমরা একটু আগে যেটা আমরা আমরা বিজনেস অ্যাক্টিভিটি রিলেটেড ল গুলো পড়ছিলাম, যে আমাদের কাজ করতে গিয়ে আমরা কি কি আইনগুলো ফলো করে থাকি, তার ভিতরে আমি পড়ছিলাম যে নেগোশিয়েটিভ ইনস্ট্রুমেন্ট একটা আমরা ডিফারেন্টলি আলোচনা করবো, ডিফারেন্ট চ্যাপ্টারে আলোচনা করবো, বাট তার বাইরে আমরা মানি লন্ডারিং পড়ছি, আমরা বাকি জিনিসগুলো পড়ছি। ঠিক আছে, এই চ্যাপ্টারে বিজনেস রিলেটেড ল গুলো পড়বো, যেখানে আমি আমি আমার বিজনেস রিলেটেড ল নাম থেকে আমি বলতেছি যে আমার আমার ব্যবসা রিলেটেড যে ল গুলা। সো ব্যবসা রিলেটেড প্রথমে আসবে কোম্পানি আইন, যে হোয়াট ইজ দ্য কোম্পানি, যে কোম্পানি, আমরা এখানে কোম্পানি আইনটা কভার করবো। সো হোয়াট ইজ এ কোম্পানি, কোম্পানি কি? সো কোশ্চেনটা খুবই অদ্ভুত, কোম্পানি আবার কি? সো জিনিসটা একটু একটু কেমন একটা কোশ্চেন, যে কোম্পানি কি। সো এটা আপনি শুরুতে হয়তো একটু একটু পাজল হয়ে যেতে পারেন, বাট আপনি আপনি দেখেন যে আমার কোম্পানি কি, আপনি একটু 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 সাউন্ডলি চিন্তা করেন তো। কোম্পানি হইলো আমার একটা লিগেল এন্টিটি, সেপারেট এন্টিটি, আমরা সবাই জানি যে কৃত্রিম ব্যক্তি সত্তা, তাই না? তো আপনি এটা দিয়ে শুরু করেন, আপনি জানেন যে কোম্পানি হলো একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। তো এটা দিয়ে শুরু করেন যে কোম্পানি একটা লিগেল এন্টিটি। হ্যাঁ, যেটা কি আমার যেটা 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 সেপারেট ফ্রম ওনারশিপ এন্ড শেয়ার হোল্ডার, যেটা একটা সেপারেট লিগেল এন্টিটি, এভাবে বলতে পারেন যে কোম্পানি হইলো সেপারেট লিগেল এন্টিটি। কার থেকে সেপারেট? ওনারশিপ এবং শেয়ার হোল্ডার থেকে সেপারেট। হ্যাঁ, সো সে কি করতে পারে, কোম্পানি যেহেতু আপনি অন্যভাবে বলতে পারে যে কোম্পানি হলো বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি, কোম্পানি হলো আমার গভর্নমেন্টের রেজিস্টার অফ জয়েন্ট স্টক নিবন্ধিত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সেপারেট হবে শেয়ার হোল্ডার এবং ওনার থেকে, এবং এটা সেপারেট তার এন্টিটি থাকবে। সেপারেট এন্টিটির মিনিংটা হলো সে নিজের নামে ব্যবসাটা পরিচালনা করতে পারবে, অন্যের নামে মামলা করতে পারবে। হ্যাঁ, সে কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে কাজ করতে পারবে, এবং এটা লিমিটেড লাইবিলিটি হবে। কোম্পানি কিন্তু সবসময় লিমিটেড লাইবিলিটি হয়, সো এটা লিমিটেড লাইবিলিটি হবে। সো এই ছিল আমার কোম্পানির মূল কথা। টাইপস অফ কোম্পানি, আমার আমার বাংলাদেশে বর্তমানে কোম্পানিকে তিন ভাগে ভাগ করা হয়, একটা সময় ছিল দুই ভাগে ভাগ করা যেত, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। বাট এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা ইনোভেশন, সে সোল প্রপার্টিশিপ মানে ওন ওয়ান পার্সন কোম্পানি নামে একটা কোম্পানি নিয়ে আসছে। একজন ব্যক্তিও কোম্পানির মালিক হতে পারবে, কোম্পানি ফর্ম করতে পারবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে সে রেজিস্ট্রি করতে পারবে একজন ব্যক্তিও। ঠিক আছে, সো এই তিনটা টাইপ। আমি যদি প্রথমে আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল কথা কি, প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল কথা হলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির দুইজন মালিক থাকবে অথবা সর্বোচ্চ 50 জন মালিক থাকবে, এবং প্রাইভেটলি এটা ওন করবে। ঠিক আছে, এটা পাবলিকলি না, প্রাইভেটলি ওন করবে। দুই নম্বর হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে হলো আপনি এইভাবে মনে রাখেন যে সর্বনিম্ন 7 জন মালিক হবে, 7 জন মালিক হবে, এবং সর্বোচ্চ হলো শেয়ার নাম্বার দ্বারা সীমাবদ্ধ থাকবে। সর্বোচ্চর কোনো সীমাবদ্ধতা নাই, নাম্বার অফ শেয়ার যতটা হবে ততজনই মালিক হবে এটার। ঠিক আছে, আর ওয়ান পার্সন কোম্পানি কি, এখানে একজন মালিক থাকবে। ওয়ান পার্সন কোম্পানি হলো একজন মালিক থাকবে, সেও কোম্পানি ফর্ম করতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোম্পানি। সো আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু অলরেডি আমরা শিখে গেছি, যে ওর লিগেল এন্টিটি হবে, সেপারেট এন্টিটি থাকবে, সে ওনার থেকে মালিকানা থেকে আলাদা থাকবে, এটা সেটা অনেক কিছু শিখে গেছি। এখানে আমরা আবার সেপারেটলি এটা আলোচনা করবো, ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোম্পানি, যে ডিসেম্বর 2019 সালে কিন্তু আসছিল পরীক্ষায়। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, লিগেল পার্সোনালিটি, সে সেপারেট এন্টিটি হবে এবং এটা আরজিসি তে রেজিস্ট্রি থাকবে, সে তার নিজের নামে ব্যবসাটা পরিচালনা করতে পারবে, অন্য নামে মামলা করতে পারবে। এই দুইটা কথা মনে রাখেন। লিগেল পার্সোনালিটি মানে হলো, মূল কথা হলো সে একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, ব্যক্তি যেমন আমার ব্যক্তি যেমন যে কোনো কিছু করতে পারে, সেও কি করতে পারে, নিজের নামে ব্যবসাটা পরিচালনা করতে পারে। সাথে সাথে সে কি করতে পারে, যে আমার লিগেল আমার মামলা করতে পারে অন্যের নামে। দুই নম্বর কেসটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি, এটা আমরা পড়ে আসছি যে তার লাইবিলিটি লিমিট থাকবে। কিসের দ্বারা লিমিট থাকবে? তার যে পেড আপ ক্যাপিটাল, তার যে ক্যাপিটালের পোর্শন, ওই ক্যাপিটাল দ্বারা লিমিটেড থাকবে। আমি অন্যভাবে বলতে পারি, তার যে শেয়ারের যে মানে শেয়ার দ্বারা লিমিটেড থাকবে। সে যদি একটা একটা শেয়ারের মালিক হয়, একটা শেয়ারের এগেনস্টে যদি 100 টাকা দেয়, তাহলে তার দায় হলে 100 টাকা। ব্যবসা যদি লস করে, ব্যবসা যদি পরিচালনা করে লস করে, তাহলে তার লস হবে 100 টাকাই লস হবে। তার যে পার্সোনাল অ্যাসেট আছে, ওইগুলা ওইগুলা লস হবে না, ওইগুলা এখানে আসবে না। পারপেচুয়াল সাকসেশন, কোম্পানি কিন্তু কখনো ধ্বংস হয় না, ভেনিশ হয় না, যদি আপনি নিজে নিজে অথবা আদালত যদি ভেনিশ না করে। নেচার হলো, কোম্পানির নেচার হলো পারপেচুইটি। হ্যাঁ, এটা কিন্তু পারপেচুইটির নেচারে পরিচালিত হয়। এটা কিন্তু নর্মাল নেচার হলো পারপেচুইটি, সারা জীবন পরিচালনা করবে। 4 নম্বর হলো ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার। আমি কিন্তু কোম্পানির শেয়ার ট্রান্সফার করতে পারি, একজনের নাম থেকে আরেকজনের ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, আমার ধরেন একটা মোবাইল আছে, আমি আমি এটা সেল করে দিলাম, আরেকজনের কাছে চলে গেল, তাই না? সে মোবাইলটা ইউজ করলো। তো কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে শেয়ারটা, এটা ট্রান্সফার করা যায়। আমি আজকে 10টা শেয়ারের মালিক। আজকে আমি ধরেন আমি যদি আরো রিয়েল লাইফের এক্সাম্পল দিই, আমি স্কোয়ার ফার্মার আজকে 20টা শেয়ারের মালিক। স্কোয়ার ফার্মার 20টা শেয়ারের মালিক। সো আমি কি করতে পারি, এই যে মালিকানা থেকে এগেনস্ট আমি কি পাচ্ছি, ডিভিডেন্ড পাচ্ছি প্রতি বছরে। সো আমি কি করতে পারি, চাইলে এই শেয়ারটা ট্রান্সফার করে দিতে পারি আরেকজনের কাছে টাকার বিনিময়ে। 5 নম্বর হলো ম্যানেজমেন্ট স্ট্রাকচার। এটা একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার থাকে, এখানে একটা এমডি থাকে, এখানে এমডি থাকে, ডিএমডি থাকে, একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারে কিন্তু এটা পরিচালিত হয়। স্ট্রাকচারের বাইরে কিন্তু যাওয়া সম্ভব হয় না। কোম্পানি ফরমেশন মেথড,
এটা 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 না, আমি ধরেন মেথড প্রসেস এগুলো আমি বলছিলাম সিম্পলি মনে রাখার জন্য, তাই না? আপনাদের সবাইকে বলছি সিম্পলি মনে রাখার জন্য। তো কোম্পানি ফরমেশন মেথডে কি হয়, আমি কোম্পানি ফর্ম করব, ফর্ম করার জন্য আমি কি করব শুরুতে, আমি শুরুতে কি করব, আমি ইউনিক নাম নেওয়া লাগে প্রত্যেকটা কোম্পানি। আমি আরজিসিতে আপনাদের কোম্পানি ফর্ম করার এক্সপিরিয়েন্স আছে কিনা জানি না, তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি যখন বিএবিপিতে এক্সিম ব্যাংক ছেড়ে যখন বিএবিপিতে জয়েন করি, তো আমার একটা তখন একটা এম ছিল যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক হব। তো আমার কিছু বন্ধু ছিল, আমরা 4-5 জন মিলে একটা কোম্পানি ফর্ম করছিলাম। সো তখন আমার কোম্পানি ফর্ম করছি, আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, টিন সার্টিফিকেট নিছি, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে অ্যাপ্লাই পর্যন্ত করার জন্য রেডি ছিলাম আর কি। যদিও ফাইনালি এটা হয় নাই, অ্যাসেট ম্যানেজমেন্টের মালিক হইতে পারি নাই, বাট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে কোম্পানি কিভাবে ফর্ম করে, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করে, কিভাবে আমার মেমোরান্ডাম রেডি করে, কিভাবে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন রেডি করে, এই কাজগুলো আমার টিন সার্টিফিকেট নেয়। সো এই কাজগুলো করার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সো ওইখানে আমি ওইখান থেকে জানি আমার শুরুতে কি করা হয়েছিল, নাম কি নেম ক্লিয়ারেন্স নেওয়া দরকার ছিল। এখনো যদি নিয়মটা চেঞ্জ করছে এখন আরজেসি, আপনার শুরুতে নেম ক্লিয়ারেন্স নেওয়ার দরকার হয় না। আপনি একবারে মডিউলে ঢুকে, যে মডিউলে ঢুকে ওইখানে নাম সিলেক্ট করবেন। নাম যদিও একটা সময় ছিল, আমি আরেকটু ডিটেল বলি, একটা সময় ছিল নেম ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আপনাকে সেপারেটলি ফি পে করা লাগতো। শুরুতে আপনি নেম ক্লিয়ারেন্স নেবেন, নেমের জন্য আপনি নামটা পূরণ করবেন ওইখানে, পূরণ করার পরে একটা ফি দিবেন, ফি দেওয়ার পরে ওরা এপ্রুভাল দিত, হ্যাঁ এই নামটা অ্যাভেলেবেল আছে, তুমি চাইলে নিতে পারো। সো নেম ক্লিয়ারেন্স যখন পাবো, তারপরে আমি কি করতাম, মেমোরান্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সাবমিট করে কোম্পানিটা ফর্ম করতাম আরজিসিতে। বাট এখন যেটা হয়েছে, তুমি সরাসরি মডিউলে চলে যাবা, গিয়ে ওইখানে নাম দিবা, যদি ম্যাচ, মানে যদি অলরেডি এই নামে কেউ কোম্পানি নিয়ে নেয় তুমি নিতে পারবা না, যদি খালি থাকে তুমি নিতে পারবা। তারপর সাথে সাথে তুমি কি করতে পারবা, যে মেমোরান্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সাবমিট করতে পারবা। সাবমিট করে একটা রিসিপ্ট দিবে, রিসিপ্ট দিয়ে ব্যাংকে টাকা জমা দিলে ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। সো এটা ছিল প্রসেস। তো প্রথম প্রসেস ছিল আমার ইউনিক নেম, আমার শুরুতে নাম নেওয়া লাগবে, এখনো নাম নেওয়া লাগবে, বাট ফি পে করা লাগবে না, আলাদা অ্যাপ্রুভালের দরকার হবে না, বাট নাম নেওয়া লাগবে। সো আমি শুরুতে নাম নিব ফার্স্টে, তারপর আমি মেমোরান্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সাবমিট করবো ড্রাফটটা। ওরা ওরা যখন এপ্রুভাল দিবে ওটা ফাইনাল হবে, আপনি যখন যেটা সাবমিট করবেন এটা ড্রাফট। হ্যাঁ, আমি আবারও বলতেছি, যে 2 নম্বর স্টেজে যে মেমোরেন্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কথা বলতেছি, আমি যেটা সাবমিট করবো সফট কপি সাবমিট করার দরকার হয়। একটা সময় ছিল হার্ড কপি করা, বাট এখন ওদের ওয়েবসাইট অনেক ডেভেলপ করছে, ওইখানে সফট কপি সাবমিট করবেন। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা সাবমিট করবেন। তো সাবমিট যখন করবেন এটা থাকবে ড্রাফট, ওরা যখন এপ্রুভাল দেবে ওইটা ফাইনাল হবে। হ্যাঁ, 3 নম্বরে হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আমার মেমোরেন্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন এপ্রুভাল হয়ে গেল, নেম ক্লিয়ারেন্স পেয়ে গেলাম। তারপর আমাকে কি করতে হবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আমার কোম্পানি, আমার কাজ শুরু করার জন্য আমি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নিব। আমার যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, আমার কমেন্সমেন্ট অফ বিজনেস, আমি ব্যবসা শুরু করার জন্য আবার আলাদা একটা সার্টিফিকেট নেওয়ার দরকার হয়। আমি আবারও বলতেছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি দুজনকেও সার্টিফিকেট ইনকর্পোরেশন নেওয়া দরকার হয়। আবার যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের পাশাপাশি তাকে আবার কমেন্সমেন্ট অফ বিজনেস, তাকে ব্যবসা শুরু করার জন্য আলাদা একটা সার্টিফিকেট নেওয়া দরকার হয়, পারমিশন নেওয়া দরকার হয়। 4 নম্বরে হলো প্রপার বুক অফ অ্যাকাউন্টস। আমাকে কি করতে হবে, প্রপার বুক অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তার মানে হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মেনটেন করতে হবে। প্রতি বছর অডিটের পরে আমাকে কিন্তু আরজিসিতে আমরা কিন্তু করে থাকি, আমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা কিন্তু অডিট হওয়ার পরে, ইজিএম এর পরে আমাকে কি করতে হয়, প্রতি বছর আরজিসিতে, যে সে আমাকে কোম্পানি লাইসেন্স দিছে, কোম্পানি কোম্পানির নাম দিছে, লাইসেন্স দিছে, তাকে কিন্তু আমার কি করতে হয়, অ্যাকাউন্টসটা সাবমিট করার দরকার হয়। তার কাছে আমার প্রতি বছর অ্যাকাউন্টসটা সাবমিট করার দরকার হয়। তো এই 4টা প্রসেস আমি কি করতে পারি, কোম্পানি ফর্ম করতে পারি। আমরা কিন্তু আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি। তো আপনারা যারা এখনো আছেন ক্লাসে, একটু মনোযোগটা ধরে রাখবেন, মনোযোগটা হারাবেন না, কারণ আমরা ক্লাসে অনেক কিছু শিখতেছি, আর বিলিভ অর নট আমরা অনেক কিছু শিখতেছি। আপনি নিজেও হয়তো বুঝতে পারতেছেন যে আপনি কতটুকু আগাই যাচ্ছেন ব্যাংকিং ডিপ্লোমার জন্য। আমি অনেকটা দেখছি ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে অনেক টেনশনে আছে, বুঝছেন, অনেকে বিপদেও আছে, শুধু টেনশনে না বিপদেও আছে, তার প্রমোশন হচ্ছে না। তো আপনি যদি এটা হয়ে যায়, মানে আপনি যদি ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায় আমাদের ম্যাথমেটিক্সের সাথে থেকে, তাহলে এটা আপনার জন্য একটা বড় সুবিধা। আর সাথে আর এটা হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটু মনোযোগ ধরে রাখতে হবে, আপনাকে একটু ক্লাসগুলো করা লাগবে, আপনাকে অধৈর্য হইলে হবে না। আমি একটা না পড়াচ্ছি, অনেক কথা বলতেছি, অনেক ক্লাস নিচ্ছি, অনেক পড়াচ্ছি। তো আপনার কাছে একটু এপিরিয়েন্টলি একটু বিরক্ত লাগতে পারে, বাট বিরক্ত হয়ে কোনো লাভ নাই, এই জিনিসগুলো আপনার জন্যই করতেছি। তো আমরা যেখানে ছিলাম, যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিফারেন্সটা কি কি, সিম্পল একটা ডিফারেন্স, না বোঝার কোনো কারণ নেই। ডেফিনেশনে কি বলা হচ্ছে, যে পাবলিক লিমিটেড কোম্পানি এটা স্টক মার্কেটে লিস্টেড হয়, ঠিক আছে। সো পাবলিক লিমিটেড কোম্পানি হলো আমার কি, পাবলিক লিমিটেড আবার 2 ভাগে হইতে পারে, এটা লিস্টেড কোম্পানি হতে পারে, নন লিস্টেড কোম্পানি হতে পারে, ঠিক আছে। তো স্টক মার্কেটে এটা আসতে পারে, নাও আসতে পারে, বাট এটা পাবলিক লিমিটেড হবে। আমার 7 জন থেকে সর্বোচ্চ সংখ্যাটা শেয়ার দ্বারা লিমিটেড থাকবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি আমার কি, যে আমার প্রাইভেটলি ওন করা হবে, প্রাইভেটলি ওন করবে, এটা ফ্যামিলি মেম্বার ওন করে, অথবা প্রাইভেটলি আমার মালিক হবে 2 থেকে 20 জনের ভিতরে, ঠিক আছে, 2 থেকে 50 জনের ভিতরে। আর আগে ছিল 20 জন, এখন 50 জন। তো এটা 50 জনের বেশি হবে না।
ঠিক আছে, 2 নম্বর হলো ওনারশিপ। আমার 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 পাবলিক লিমিটেড কোম্পানি, আমার পাবলিক লিমিটেড কোম্পানির ওনারশিপটা, শেয়ারগুলা ট্রেডেড স্টক এক্সচেঞ্জে আমার ট্রেড হইতে পারে, আবার নাও হইতে পারে। বাট আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই এটা কি হয় না, আমার ট্রেড হয় না। এটা প্রাইভেটলি ওন করা হয়, এটা কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড হয় না। ট্রান্সফার করা যায়। আমি এখানে একটা জিনিস বলে রাখি যে ওনারশিপ কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ট্রান্সফার করা যায়, ওনারশিপ ট্রান্সফার করা যায়। আমি আমি ধরেন আমার শেয়ারটা আমি বাইকে দিয়ে দিব, তো আমি আরজিসি তে যাব, দুইজনই যাব, গিয়ে ওই ওই আরজিসি রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি, ওনার সামনে আমি সাইন করে কিন্তু একজনের নাম থেকে আরেকজনের ট্রান্সফার করতে পারি। বাট এটা পাবলিকলি ট্রেড হওয়ার কোনো চান্স নাই। আমি কোনো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি আমার লিস্টেড হইতে চায়, পাবলিকলি ট্রেড হইতে চায়, তাকে অবশ্যই শুরুতে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়া লাগবে। তারপরে সে কি করতে পারবে, ডিএসসি সিএসসি তে লিস্টেড হইতে পারবে, আইপিও তে আসতে পারবে। 3 নম্বর হলো ডিসক্লোজার। সো এটা তো সহজ, পাবলিক লিমিটেড কোম্পানির ডিসক্লোজার একটু বেশি হয়। শেয়ার মার্কেটে লিস্টেড হলে শেয়ার আপনার আর্নিং গুলো ডিসক্লোজ করার দরকার হয়, অ্যানুয়াল রিপোর্ট ডিসক্লোজ করার দরকার হয়, পাবলিকলি ডিসক্লোজ করার দরকার হয়, পেপারে আসে। আপনি দেখবেন পেপারে খুলে দেখবেন যে আপনার এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওদের কিন্তু অ্যানুয়াল রিপোর্ট গুলো পেপারে চলে আসে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে চলে আসে। তো কেন, ওরা কি বাধ্য দিতে? হ্যাঁ, বাধ্য বলে কিন্তু দিচ্ছে। আপনি যদি আবার কোনো কোনো কোম্পানির জানেন, অন্য কোনো ধরেন 10 মিনিট স্কুলের কথা ধরেন, ম্যাটামেটিক্স সেন্টারের কথা ধরেন, আমাদের অ্যাকাউন্টস কিন্তু আপনার পেপারে যাচ্ছে না কেন? এটা প্রাইভেট লিমিটেডের কারণে, প্রাইভেট লিমিটেডের কারণে। তারপর নাম্বার অফ শেয়ার হোল্ডার, এখানে পাবলিক লিমিটেড কোম্পানি আমরা বলছি 7 থেকে ম্যাক্সিমাম হলো লিমিটেড বাই শেয়ার, আনলিমিটেড শেয়ার আর কি। এখানে 1 কোটি হইতে পারে, 500 কোটি হইতে পারে, এর কোনো লিমিটেশন নাই। বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 থেকে 50 জন হয়। এক্সাম্পল কি হতে পারে, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন একটা এক্সাম্পল হইতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। সহজ একটা এক্সাম্পল দিবেন আপনি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি 10 মিনিট স্কুলের নাম বলতে পারেন, অন্য কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম লিখে দিলেন। সেই ছিল 2টা ডিফারেন্স, খুব সহজে মনে রাখবেন। পেনাল্টি অফ ফলসিফাইং অফ বুক। সো পেনাল্টি কি, আপনি যদি ফলসিফাই করেন, আপনার যদি অ্যাকাউন্টস মানে একটা ব্যাংকের অ্যাকাউন্টস যদি ফলসিফাই করেন, হ্যাঁ, বা অথবা আপনি একটা কোম্পানি ফর্ম করছেন, হ্যাঁ, কোম্পানি ধরুন 10 মিনিটের কথা ধরেন, 10 মিনিট স্কুল যদি তার সে একটা লিমিটেড কোম্পানি আকারে, হ্যাঁ, লিমিটেড কোম্পানি আকারে কোম্পানি ফর্ম করছে। সো কোম্পানি ফর্ম করা মানে কি, সে বছর শেষে কি করতে হবে, বছর শেষে সে আরজিসি তে তার অ্যাকাউন্ট সাবমিট করা লাগবে। সো অ্যাকাউন্ট যদি সাবমিট করে, এখানে যদি ভুলভাল তথ্য দেয় অ্যাকাউন্টসে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হোক বা যে কোনো কারণে যদি সে ভুল তথ্য দিয়ে থাকে, তাকে কি করতে হবে, তাকে 7 ইয়ার জেল হইতে পারে তার, অথবা ফাইন্যান্সিয়াল পেনাল্টি হইতে পারে। 7 ইয়ার জেলস হইতে পারে, ফাইন্যান্সিয়াল পেনাল্টি হতে পারে। সে যদি ডেস্ট্রয় করে ফেলে, ফলসিফাই রেকর্ড দেয়, সে যদি ডেস্ট্রয় করে ফেলে, তার রেকর্ড যদি ডেস্ট্রয় করে ফেলে, অল্টার করে ফেলে, ফলসিফাই দেয়, আর যদি সে ফলস স্টেটমেন্ট দেয়, ভুল তথ্য দেয়, তখন তাকে 5 ইয়ার জেল হইতে পারে অথবা ফাইন্যান্সিয়াল পেনাল্টি হইতে পারে। আমি আবারও বলতেছি যে আমার ফলসিফাই এবং ফলস স্টেটমেন্ট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তার ডিফারেন্সটা কি? ফলসিফাই রেকর্ড মানে কি, আমি ভুল তথ্য দিলাম, হ্যাঁ, আমি আমি ফলসিফাইড অ্যাকাউন্ট মানে আমি যদি পুরোটাই চেঞ্জ করে ফেলি, আমার লাভ হয়েছে 100 টাকা, আমি যদি ধরেন আমি যদি 50 টাকা লাভ দেখাই, অথবা যদি আমি এটা নষ্টই করে ফেলি, ডেস্ট্রয় করে ফেলি, ওইটা হলো ফলসিফাই করা। আর ফলস স্টেটমেন্ট মানে হলো আমি যদি ভুল তথ্য দেই, আমার লাভ হয়েছে 100 টাকা, আমি 50 টাকা যদি দেই, ওইটা হলো ভুল তথ্য, ফলস স্টেটমেন্ট। আমার লাভ করছি আমি 100 টাকা, আমি লাভ কমাই দেখছি, এটা হলো ফলস স্টেটমেন্ট। আর যদি আমি লাভ আমি ডেস্ট্রয় করে ফেলি, অ্যাকাউন্টস জমা না দিই, আমি যদি হিসাব টিসাব সব নষ্টই করে ফেলি, ওইটা হবে ফলসিফাই ডেস্ট্রয় স্টেটমেন্ট। তো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যে একটা 7 বছরের জেল আর একটা 5 বছরের জেল। আমরা কোম্পানি ফর্ম করলাম, প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখলাম, পাবলিক লিমিটেড কোম্পানি দেখলাম, দুইটার ভিতর ডিফারেন্স দেখলাম, ফলসিফাই স্টেটমেন্ট দেখলাম। এবারে উন্ডিং আপ কোম্পানি, আমি কোম্পানিকে বেনিশ, আমরা তো শিখছি যে কোম্পানি ফর্ম হয় আনলিমিটেড টাইমের জন্য, এটা গোয়িং কনসার্ন, সারা জীবন ধরে চলতে থাকবে, তাই না? কখনোই বেনিশ হবে না। বাট মানে এটা হলো নেচার আর কি, বেনিশ হবে না, এটা হলো নেচার। তার মানে যে বেনিশ হবে না তা না। আমরা সবাই জানি কি, পাথরের ক্ষয় হয়, একটা কথা আছে না, যে পাথর তো একটা শক্ত একটা জিনিস, বাট এটারও কিন্তু ক্ষয় হয়, দিনে দিনে ক্ষয় হয়। তো কোম্পানিও কি, আমার কোম্পানির নেচার হলো ঠিক আছে সারা জীবন চলবে, বাট আমি চাইলে কি করতে পারি, এটা কিন্তু ভেনিশ করে দিতে পারি। কিন্তু আদালত পারে, এই দুইটা জিনিস পারে, আদালত পারে, শেয়ার হোল্ডাররা পারে। আদালত যদি মনে করে এই কোম্পানিতে থাকা আমার ইকোনমির জন্য থ্রেট, সে এটা ভেনিশ করে দিতে পারে। অথবা শেয়ার হোল্ডার সবাই মিলে যদি আপিল করে আদালতে যে আমরা চাচ্ছি কোম্পানিটা ভেনিশ হয়ে যাক, তাহলে ও ভেনিশ হতে পারে, ঠিক আছে। সো আমার বেনিশ হওয়ার ডেফিনেশন হলো, মূল কথা হলো এটাকে উইন্ডিং আপ করে দেওয়া, আমার সবার টাকা সবাইকে দিয়ে দেওয়া। এটা টাইপ দুই ভাবে হতে পারে, ভলান্টারি উইন্ডিং আপ হতে পারে, কম্পালসরি উইন্ডিং হতে পারে। ভলান্টারি কি, ভলান্টারিটা হলো সবাই মিলে যদি ডিসিশন নেয়, মালিককে মিলে ডিসিশন নিল যে আমরা এটা বেনিশ করে দিব, এটা হতে পারে। কম্পালসরি হলো যে আদালত যদি বাধ্য করে, আদালত যদি বাধ্য করে যে কোম্পানিটা বেনিশ হয়ে যাবে, ডেস্টিনি যখন বেনিশ করে দিছে, ডেস্টিনি নামে কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি নাই, গভর্নমেন্ট বেনিশ করে দিছে। সো এটা হলো কম্পালসরি বেনিশ, হ্যাঁ, এটা হলো কম্পালসরি বেনিশ। এবার সে অরিজিনালি শেয়ার প্রিফারেন্স, শেয়ার ডিফারেন্স। তো এটা 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 খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা আমরা সবাই জানি, অনেকে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, ওদের জানার না জানার কোনো কারণ নাই। অর্ডিনারি শেয়ার হলো ওই শেয়ার যেগুলো আমার কি মূল ক্যাপিটালের যারা মালিক, পেড অ্যাপের মালিক যারা, ওরা হলো অর্ডিনারি শেয়ারের মালিক। সো এটা হলো মূল পার্ট অফ ক্যাপিটাল, এটা হলো অ্যাকচুয়াল ওনার যারা, এটা হলো অর্ডিনারি শেয়ার।
আর প্রিফারেন্স শেয়ার হলো আমি যদি কি করি, আমি যদি কোনো আমি যদি আমার অর্ডিনারি শেয়ার দিয়ে যদি আমার ব্যবসাটা পরিচালনা করতে আমি ফেল করি, বা আমি যদি ফেল করি আমার অনেক টাকা লাগবে, আরো টাকা লাগবে, তো আমি কি করতে পারি, আমি এডিশনাল কিছু শেয়ার ইস্যু করতে পারি, যেটা প্রিফারেন্স শেয়ার হবে, প্রিফারেন্স নেচার হবে। এটা প্রিফারেন্স শব্দটা কেন আসলো, ব্যবসাটা যদি বেনিশ হয়ে যায়, একটু আগে আমরা বেনিশের কথা বলছি, ব্যবসাটা যদি বেনিশ হয়ে যায় তখন যারা প্রিফারেন্স শেয়ার হোল্ডার ওরা আগে টাকা পাবে, আর যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তারা পরে পাবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে, ধরেন আমার 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 ধরেন আমার অর্ডিনারি শেয়ার হোল্ডার 50 টাকা দিচ্ছে, প্রিফারেন্স শেয়ার হোল্ডার 50 টাকা দিচ্ছে, 100 টাকার একটা কোম্পানি। তো এখন কোম্পানির আমার ভেনিশ হয়ে যাবে, তো তার টাকা আছে 70 টাকা। ভেনিশ করার পর তার যে অ্যাসেট আসছিল, অ্যাসেট গুলো বিক্রি করে 70 টাকা পাওয়া গেছে। তো এই 70 টাকা কে পাবে? হ্যাঁ, 70 টাকা পাবে হলো প্রিফারেন্স শেয়ার হোল্ডার 50 টাকা পাবে, আর 20 টাকা হলো ওই যে মেল যে মালিক ছিল, মূল মালিক ছিল, ওরা 20 টাকা সমান ভাগে ভাগ করে নিবে। সো এইটা হলো প্রিফারেন্স শেয়ারের একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সো আমার বেনিশ হয়ে যাওয়ার সময় ওরা আগে টাকাটা পাবে, এই কারণে ওদেরকে প্রিফারেন্স শেয়ার বলতেছে, ওরা প্রিফারেন্স পাচ্ছে, এভাবে মনে রাখতে পারে। ঠিক আছে, প্রিফারেন্স পাচ্ছে। তো আমরা একটা না অনেকগুলো পড়া পড়তেছি। সো পড়াগুলো আমার কাছে খুব ভালো লাগছে, বললাম না যে আমি আমি আমার আমার প্রত্যেকটা অন্য অন্য ক্লাসে আমি খুব টেন্সড থাকি, আমাকে ওইভাবে প্রিপারেশন নেওয়ার দরকার হয়, আমি এটা ক্লাস ডেলিভারিটা ঠিকভাবে দিতে পারবো কিনা ওইটা চিন্তা করার দরকার হয়, আমি খুব টেনশনে থাকি, আমার প্রচুর টাইম দেওয়া দরকার হয়, প্রতি রাত আমার জাগার দরকার হয়। ঠিক আছে, আমি সেরি খাওয়ার পরে 2 ঘন্টা পড়ি, আমার প্রচুর রাত জাগার দরকার হয়। বাট আমি আজকে রিল্যাক্স ছিলাম কারণ পড়াগুলো খুবই মজা। আমি এই পড়াগুলো 2বার পড়াইছি, আজকে যখন থার্ড টাইম আমি পড়াচ্ছি, এটা একটা জিনিস। আর পড়াগুলো খুব, যদিও থিওরিটিক্যাল পড়া, বাট এখানে অনেক কিছু আছে যে যেগুলো খুব স্মুথলি আমি শিখাইতে পারবো আপনাদেরকে। আর একটা আমি স্ট্রং পয়েন্ট বলি, লজ এন্ড প্র্যাকটিস জিনিস বইটা যখন আমি লিখি, এটা আমার ছিল ফার্স্ট বই আমার 10 মিনিট স্কুল থাকতে। তো এটার মধ্যে, এটার ভিতরে সবগুলো বইয়ের ভিতরে আমার ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, বাট এটা যদি আমার ফার্স্ট বই ছিল, তো এটাতে আমার ভালো লাগাটা বেশি ছিল, ইনভলভমেন্টটা বেশি ছিল। আমি চেষ্টা করছি আমার এই যে আমি প্রত্যেকটা ল সুন্দরভাবে কভার করার জন্য। সো 1% কোম্পানি, 1% কোম্পানি আমরা অলরেডি পড়ছি যে একজন ব্যক্তি মালিক হবে। সো আপনি সহজে মনে রাখেন, এটা এটা পেইড আপ ক্যাপিটালের পরিমাণ হলো 25 লক্ষ থেকে 5 কোটি টাকা, এটুকু মনে রাখেন। ঠিক আছে, 25 কোটি থেকে 5 কোটি টাকা। এই কোম্পানির নামের শেষে উপিসি লেখা থাকে। প্রাইভেট লিমিটেড আমরা সবাই জানি বর্তমানে কিন্তু পিএলসি লেখা থাকে, তাই না? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পিএলসি লেখা থাকে, 1% কোম্পানির ক্ষেত্রে নামের শেষে উপিসি লেখা থাকে। আমরা একটু মনোযোগ ধরে রাখা লাগবে, আমরা একবারে ক্লাসের শেষের দিকে এসে খুব কনসেপচুয়াল কোশ্চেন পড়তেছি। কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, আরেকটা হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। সো কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি বলতেছে যে আমার কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি হলো দুইজন ব্যক্তির ভিতরে কন্ট্রাক্ট, যে এ এবং বি এর ভিতরে কন্ট্রাক্ট। হ্যাঁ, এ এবং বি এর ভিতরে কন্ট্রাক্ট, এ এবং বি এর ভিতরে কন্ট্রাক্ট। সো এ এবং বি এর ভিতরে কন্ট্রাক্ট, এ এবং বি এর ভিতরে কন্ট্রাক্টটা কি, যে বি এর যদি কোনো লস হয়, বি এর যদি কোনো লস হয়, বি যদি কোনো লস করে, তাহলে এ কি করবে, ইনডেমনিফাই করবে, সে ক্ষতিপূরণ দিবে। এটা হলো ক্ষতিপূরণের চুক্তি। ঠিক আছে, সো বি যদি কোনো লস করে, এ ক্ষতিপূরণ দিবে। সো তো বি বি লস করলে এ ক্ষতিপূরণ দিবে, এমনি এমনি তো দিবে না। তো বি কি করবে, তাকে বি কি করবে, বি হইলো তাকে কমিশন দিবে। ঠিক আছে, কমিশন দিবে। সো সিওম দিয়ে বোঝায়, কমিশন দিবে। তো এই কমিশন পাওয়ার ফলে এ কি করবে, বি কে প্রোটেকশন দিবে কোনো লস হইলে। ইন্স্যুরেন্সে কি হয়, ধরেন আমি একটা গাড়ি ইন্স্যুরেন্স, হ্যাঁ গাড়ি ইন্স্যুরেন্স, তো আমি আমি একটা গাড়ি কিনছি, আমি ইন্স্যুরেন্স করলাম। তো গাড়ি ইন্স্যুরেন্স মানে কি, এখানে পার্টি কে কে, যে আমি একজন পার্টি, আমি গাড়ি কিনছি, আমার আর একটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি একটা পার্টি। আমার গাড়ি যদি রাস্তা অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দেবে। এটা হলো আমার কন্ট্রাক্ট অফ ইনডেমনিটির এক্সাম্পল। এটা হলো কন্ট্রাক্ট অফ ইনডেমনিটির এক্সাম্পল। তাহলে আমরা অলরেডি দেখে গেছি এটা হলো অনলি টু পার্টি, এখানে দুইজন পার্টি জড়িত। ঠিক আছে, সো যে দুইজন পার্টি কে কে, যে একজন হলো ইমডিমনিফায়ার আর একটা হলো ইমডিমনিফাইড। ইমডিমনিফাইড মানে যে আমি নিজের ব্যক্তি, আমি, হ্যাঁ, আমি হলাম কি এখানে বি, এই এক্সাম্পল হলো বি। বি হলো ইমডিমনিফাইড, সে ক্ষতিপূরণ হয়, ক্ষতিপূরণ হয় তার, সে ক্ষতিপূরণ পূরিত হয়। আর ইমডিমনিফায়ার যে ক্ষতিপূরণ দেয় আর কি, ইন্স্যুরেন্স কোম্পানি হলো ক্ষতিপূরণ দেয়, সে হলো ইমডিমনিফায়ার। সো এই হলো আমার 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 কন্ট্রাক্ট ইনডেমনিটি। না বোঝার কিছু নেই, আপনাদের একটু সুযোগ দিচ্ছি চিন্তা করার জন্য। একটু চিন্তা করেন তো, আমরা ইনডেমনিফাইতে কি পড়ছি। সো আমরা কন্ট্রাক্ট অফ ইনডেমনিটিতে কি পড়ছি একটু চিন্তা করেন। সো আমরা এখন চলে আসি যে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। সো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি এখানে বলতেছে, আমি 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 বলতেছি এখানে থ্রি পার্টি জড়িত, তিনটা পার্টি জড়িত। তিনটা পার্টি জড়িত কি, এ বি সি। তো এবিসি তিনটা পার্টি জড়িত কি, এ গ্যারান্টি দিচ্ছে, এ হলো ইন্স্যুরেন্স কোম্পানি, এ বি কে গ্যারান্টি দিচ্ছে, বি কে গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, বি কে গ্যারান্টি দিচ্ছে কি, সি যদি টাকা পে না করে আমি দিব। হুম, এ বি কে গ্যারান্টি দিচ্ছে যে সি যদি টাকা পে না করে তাহলে এ টাকা পে করবে। ঠিক আছে, এলসির ক্ষেত্রে কি হয় একটু মনে করেন তো, এলসি কি হয়, এলসি কিন্তু ধরুন ওয়ালমার্টের কোম্পানি, ওয়ালমার্ট হলো আমার ইম্পোর্টার, হ্যাঁ,
ওয়ালমার্ট হলো ইম্পোর্টার। তো ওয়ালমার্টের যে ব্যাংক, ইউএস এর যে ব্যাংক, সে এলসি ইস্যু করতেছে, সে হলো ইস্যুইং ব্যাংক। সে সে ইনস্যুর করতেছে বাংলাদেশের একেএস গার্মেন্টস কে, গার্মেন্টস ব্যবসায়ীকে, যে তুমি গার্মেন্টসটা এক্সপোর্ট করো, সমস্যা নাই, ওয়ালমার্ট পে না করলে আমি করবো। এখানে তিনটা পার্টি জড়িত না? এটা হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। এটা হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। তো আমি কিন্তু প্রত্যেকটা বার আপনাদের খুব গল্পের মতো করে, সহজ করে, একবারে এক্সাম্পল দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনাদের কিন্তু বুঝতে হবে, পরীক্ষা পাশ করতে হবে, আমি কিচ্ছু জানি না। পাশ করার দায়িত্ব আপনার। আমার যেখানে, আমার কিন্তু ডেটাবেস, আপনাদের মোবাইল নাম্বার আছে, সবকিছু আছে। আমি কিন্তু নক করবো এবার এক্সামের পরে, আমি সবাইকে নক করবো। আবার অথবা আমি গ্রুপে রিকোয়েস্ট করবো যে কে কে পাশ করছেন একটু জানান। আমি গতবার রিকোয়েস্ট করছি, বাট গতবার সবাই রেসপন্স করে নাই, আমি ক্রস চেক করি নাই যে কে কে পাশ করে নাই। কিন্তু আমাকে অনেকেই বলছে, জানাইছে যে পাশ করছি। এই নাম্বারটাই অনেক বেশি, নাম্বারটা অনেক বেশি, প্রায় আমার 90% স্টুডেন্ট বলছে যে আমার পাশ করছি। বাট এবার কিন্তু আপনাদের একটা দায়িত্ব, আপনি কিন্তু, আমি আপনি না জানাইলেও কিন্তু আমি ফোন করে জানবো যে আপনি কয়টা সাবজেক্টে পাশ করছেন। ঠিক আছে? সো আপনি বি সিরিয়াস, আপনার পড়াগুলো খুব খুব স্মুথলি জানবেন। ফ্রি কনসেন্টের মূল কথা হলো আপনাকে বাধ্য করা হচ্ছে না। ধরেন আপনি, ধরেন এই যে বাংলা ছবিতে অনেক সময় দেখা না যে মেয়ে কবুল বলতেছে না, পাশ থেকে দাদি কবুল বলে দিচ্ছে। তো জিনিসটা ওইরকম না, এটা বাধ্য করতেছে না, জোর করে আপনাকে, মানে কন্ট্রাক্টে, বিয়ে তো একটা কন্ট্রাক্ট, তাই না? বিয়েটা কিন্তু একটা এগ্রিমেন্ট, দুজনের ভিতরে একটা এগ্রিমেন্ট। সো এরকম আপনার যে কোনো এগ্রিমেন্ট হোক না কেন, ব্যবসায়িক এগ্রিমেন্ট হোক না কেন, সো ফ্রি কনসেন্টের মূল কথা হলো বাধ্য করতেছে না, জোর করতেছে না, আপনি এগ্রিলি কি উইলিংলি আপনি এগ্রিমেন্টে যাচ্ছেন। ওইটা হলো ফ্রি কনসেন্টের মূল কথা। ফ্রড এন্ড মিসপ্রেজেন্টেশনের মূল কথা হলো কি, ফ্রড হলো আমার কি, ফলস রিপ্রেজেন্টেশন। আমি যদি কোনো, ফ্রড হলো আমার ফলস রিপ্রেজেন্টেশন, আমি যখন ভুল তথ্য দিয়ে থাকি। আর ফলস স্টেটমেন্ট হলো ভুল তথ্য দিয়ে, দুইটাই কাছাকাছি টার্ম, বাট এটা ডিফারেন্সিয়েট করতে হবে আপনাকে। যে ফলস রিপ্রেজেন্টেশন, যে ফ্যাক্ট নোয়িংলি, নোয়িংলি হইতে পারে, ফলস রিপ্রেজেন্টেশন নোয়িংলি হইতে পারে, রেকলেসলি হইতে পারে, বা উইদাউট বিলিফ হইতে পারে। হ্যাঁ, আমি আমি কি করতেছি, ইচ্ছা করে করতেছি না। ফলস রিপ্রেজেন্টেশন হলে আমি ইচ্ছা করে করতেছি না। হ্যাঁ, এটা সরি, ইচ্ছা হইতে পারে, ইচ্ছা করে হইতে পারে, রেকলেসলি হইতে পারে, উইদাউট বিলিফ হইতে পারে। আমি কি করতেছি, এমড ইনক্লুডিং সামওয়ান টু অ্যাক্ট আপন ইট। সো আমি আরেকজনকে কি করতেছি, বাধ্য করতেছি কোনো কাজ করার জন্য, এটা হলো ফ্রড। আর মিস প্রেজেন্টেশন হলে যদি আমি যদি খারাপ, ভুল কোনো তথ্য উপস্থাপন করি আর কি, আমি এটা, এটা হলো আমি তাকে কি করতেছি, বাধ্য করতেছি। আর এটা যদি হলো আমি আমি কি করতেছি, আমি যে অ্যাকচুয়াল সিনারিওটা হাইড করে, যদি আমি আমি অ্যাকচুয়াল সিনারিওটা হাইড করে যদি আমি কাউকে প্রভাবিত করি, এখানে হলো আমি বাধ্য করি, এখানে হলো বাধ্য করি, এখানে যদি আমি ভুল তথ্য দিয়ে প্রভাবিত করি, এখানে যদি ভুল তথ্য, আমি যদি রিয়েল এক্সাম্পল দিই। হুম, আমি কি করলাম, ধরেন আমি কাউকে জোর করে কোনো এগ্রিমেন্টে নিলাম, এটা হবে ফ্রড, এটা হবে ফ্রড। ঠিক আছে? আমি তাকে কি করলাম, যে জোর করে কোনো কিছু করাই না, এটা হলো ফ্রড। আর মিস রিপ্রেজেন্টেশন হলো, স্কোয়ার ফার্মা যদি তার তার প্রফিট অনেক বাড়ায় দেখায়, আমি যদি তার শেয়ার কিনি, তার মানে আমি তাকে, সে ভুল তথ্য দিয়ে আমাকে ইনফ্লুয়েন্স করছে শেয়ার কেনার জন্য, এটা হবে মিস রিপ্রেজেন্টেশন। এটা হবে মিস রিপ্রেজেন্টেশন। আমরা কিন্তু ক্লাসে একবার শেষ পর্যায়ে চলে আসছি, যারা আছেন একটু একটু যদি সমস্যা না থাকে ক্লাসটা কন্টিনিউ করবেন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একটু স্মুথনেস ঠিক রাখবো, দ্রুত যাব না, কারণ আপনি রেকর্ডিং দেখলেও তো আপনার কাজে আসবে। সো আমরা স্মুথলি যাব। ট্রান্সফার অফ প্রপার্টি, ট্রান্সফার অফ প্রপার্টি কিছুই না, আমি যদি একজন, আমি 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 কি করতেছি, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির কাছে যখন আমি মুদ্রা হস্তান্তর করতেছি, ওইটাই ট্রান্সফার অফ প্রপার্টি। এটা আইনে আছে, এই পোর্শন গুলো একটু কম এসে থাকে, সো আপনি একটু কম পড়লেও হবে। ট্রান্সফার প্রপার্টি আন্ডার মর্টগেজ। সো এই পড়াটা আমরা একটু 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 স্মুথলি পড়বো। হ্যাঁ, এটা পরীক্ষা এসে থাকে। আমার মর্টগেজের ডেফিনিশন কি, আমি যদি কোনো মুভেবল, মানে আমি যদি কোনো ইমুভেবল প্রপার্টি যদি আমি বন্ধক রেখে, সিকিউরিটি রেখে, আমি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে যদি লোন নিয়ে থাকি, ওইটাকে বলা হচ্ছে মর্টগেজ। আমি আমারও বলতেছি, কোনো ইমুভেবল প্রপার্টি যদি আমি, মানে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে সিকিউরিটি হিসেবে রেখে আমি লোন নিয়ে থাকি, ওইটা হলো মর্টগেজ। এটা পার্টি ইনভলভ কারা কারা, মর্টগেজর এবং মর্টগেজ ইনভলভ। আমি যদি এখানে বলছিলাম যে সেকেন্ড অ্যালফাবেট, যে ও আছে এখানে, ও মানে ওনার। সো মর্টগেজর হলো অ্যাসেটের ওনার, এখানে হলো ও আছে, এ ও হইলো ওনার। ঠিক আছে? সো মর্টগেজ প্রপার্টির ক্ষেত্রে মর্টগেজর যে, সে হলো অ্যাসেটের মালিক, ফ্ল্যাটের মালিক। আমি সমীর উদ্দিন, আমি আমি ধরেন একটা ফ্ল্যাট কিনছি লোন নিয়ে। সো ফ্ল্যাটটা কিন্তু আমার, হ্যাঁ, আমি সম্পদের মালিক, আমি ফ্ল্যাট কিনছি, ফ্ল্যাটটা আমার, আমি হলাম মর্টগেজর। আর মর্টগেজ হলো ব্যাংক, আমি এই মর্টগেজ ফ্ল্যাটটা ব্যাংকে রেখে আমি লোন নিচ্ছি। সো ব্যাংক হলো মর্টগেজি, ব্যাংক হলো মর্টগেজি, ব্যাংক হলো মর্টগেজি। সো হোয়াট ইজ মর্টগেজ মানি, আমি যে পরিমাণ টাকাটা লোন নিচ্ছি ওইটা হলো মর্টগেজ মানি, না পারার কিছু নেই। হ্যাঁ, আমি যে টাকাটা লোন নিচ্ছি, ওই যে টাকাটা মর্টগেজ রেখে আমি লোন নিচ্ছি, ওইটা হলো লোনের অ্যামাউন্ট, হলো মর্টগেজ মানি। ঠিক আছে? তো এখন আসি ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টির ডেফিনেশনটা দেখেন আপনি, ইমুভেবল নাম থেকে বোঝা যাচ্ছে স্থাবর সম্পত্তি, মুভ করা যায় না, যেটা নড়াচড়া করতে পারতেছে না, যেটা। ঠিক আছে? এটাকে ইমুভেবল প্রপার্টি বলা হবে। এগুলো কি হতে পারে, জমি, জমি কি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারেন না, জমি কিন্তু ইমুভেবল প্রপার্টি। এবং আরেকটা জিনিস হলো, বিল্ডিংটাও কিন্তু ইমুভেবল প্রপার্টি। হ্যাঁ, আমার ধরেন মতিঝিল দিলকুশতে ইউনুস সেন্টার আছে, ইউনুস সেন্টার কি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা সম্ভব? সম্ভব না।
সো এটা হলো ইমুভেবল প্রপার্টি। সো আমি অলরেডি ক্লিয়ার হয়ে গেছি যে জমি জমি এবং বিল্ডিং হলো আমার ইমুভেবল প্রপার্টি। তার বাইরে আমি ইমুভেবল প্রপার্টি কোনটা, ট্রি আছে, গাছপালা, হ্যাঁ, ফিক্স। আরো 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 ইমুভেবল প্রপার্টি আমি বলবো যে মেশিনারিজ গুলা, এই মেশিনারিজ গুলা কি করতে পারি না আমি, যে মেশিনারিজ গুলো আমি কি করতে পারি না, যে মেশিনারিজ গুলো যদি আমি সরাই ফেলি, ওটার কোয়ালিটি কমে যায়। যে আমি যেগুলো একটা জমির সাথে রিলেটেড, ধরেন আপনি যে যে কূপ খনন করে না, এই যে আহ, আমি আবারও বলতেছি যে আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি, জমি হলো ইমুভেবল প্রপার্টি, বিল্ডিং হলো ইমুভেবল প্রপার্টি, গাছপালা হলো ইমুভেবল প্রপার্টি, আর ফিক্সড মেশিনারি। এটার একটা এক্সাম্পল হলো ধরেন খনি আছে না, যে ধরেন তেলের খনি, তিতাস গ্যাস উৎপাদন করার জন্য যে যে মেশিন গুলা ভিতরে একবার মাটির গভীরে ফিট করা আছে, ওইগুলো হলো ইমুভেবল প্রপার্টি। সো এগুলো হলো আমার ইমুভেবল প্রপার্টি। সো এই ছিল আমার অস্থাবর সম্পত্তির ডেফিনেশন এক্সাম্পল। সো এটা আসলে আপনি পারবেন যে কোনগুলোকে ইমুভেবল সম্পত্তি বলা হয়, ডেফিনেশন কি শর্ট টিক আকারে আসলেও পারবেন। তো লিমিটেশন অ্যাক্ট নিয়ে আমি একটু শর্টকাটে বলি। লিমিটেশন অ্যাক্ট বলা হচ্ছে যে আমরা ওই যে মানি লন্ডারিং, অর্থ ঋণ আদালতে, আমি আবারও বলতেছি, অর্থ ঋণ আদালতে একটা জায়গায় পয়েন্টে ছিল লিমিটেশন অ্যাক্ট। হ্যাঁ, তো লিমিটেশন অ্যাক্ট বলতেছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, আমার যে অর্থ ঋণ আদালতে যে মামলা হবে, ওই মামলাগুলা আমাকে আমাকে দুই এন্ডে লিমিটেশন হলে এখানে দুই এন্ডে লিমিট করে দিছে। যে ব্যাংক একটা সময় পরে মামলা করতে পারবে না, আমি সহজ করে বলে দিচ্ছি যে লিমিটেশন অ্যাক্টে ব্যাংকরে বলে দিছে, তুমি মানুষের টাকা দিছো, টাকা আদায় করতে না পারলে তুমি তুমি জাস্ট টাইমে মামলা করবা, তুমি 1 বছরের পরে গিয়ে আমাকে মামলা করলে আমি এই মামলা নিব না। আবার আদালতও বলে দিছে তুমি কি করবা, তুমি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মামলাগুলো নিষ্পত্তি করবা, তার বেশি সময় তুমি নিবা না। তো লিমিটেশন অ্যাক্টের মূল কথা হলো এটা, যে দুই পাশে দুইজনকে বলে দিছে, তুমি এই দুইটা জিনিস বলে দিছে, ঠিক আছে। তো আমার যে কথাগুলো আমি বলছি, দুই পাশের কথাগুলো এখানে এগুলো বলা আছে। তো ব্যাংক্রাপসি একটা একটা কি বলা হয়েছে, ব্যাংক্রাপসি একটা বলা হয়েছে, যে ব্যাংক্রাপসি একটা বলা হয়েছে, বাংলাদেশে অবশ্যই এটা ইমপ্লিকেশন নাই বললেই চলে, এক আকারই আছে, ইমপ্লিকেশন নাই। ব্যাংক্রাপসি একটার মূল কথা হলো যে কি, এটা এটা একটা লিগ্যাল প্রসেস। ব্যাংক্রাপসি একটা একটা লিগ্যাল প্রসেস, যে প্রসেসে কোনো ব্যক্তি অথবা কোম্পানি কি করতে পারে, নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে। হ্যাঁ, দেউলিয়া ঘোষণার মূল কথা কি, যে সে ইনক্যাপাবল, যে আমি ক্যাপাবল না আমার লোনগুলো পে করা, তুমি আমার যে সম্পদগুলো আছে এগুলো নিয়ে তুমি যারা আমার কাছে টাকা পায় ওদেরকে ভাগ করে দাও। ঠিক আছে, এই কাজটা আদালত করে থাকে, আদালত লোক নিয়োগ করে ওই ব্যক্তিকে দেলুয়ে ঘোষণা করার পরে ওর যে সম্পত্তিগুলো আছে এগুলো নিয়ে নেয়, নিয়ে যারা যারা ওর কাছ থেকে টাকা পায়, ওই কোম্পানি থেকে টাকা পায়, ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়। এটার মূল কথা হলো ব্যাংক্রাপসির মূল কথা। ঠিক আছে, আমি মনে হচ্ছে আপনি খুব সহজ করে বলে দিচ্ছি, আসলে মূল কথা কিন্তু এগুলাই, পড়াতে কিন্তু বইয়ে ওই কথাগুলাই বলা আছে, একটু ঘুরায় বলা আছে, বইয়ের ভাষায় বলা আছে। অ্যাক্ট অফ ব্যাংক্রাপসি ফর ডেটর পানিশেবল অ্যাকশন। তো এখানে একটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ধরেন আমি ব্যাংক্রাপসি অ্যাক্টের আন্ডারে, আমি জানি আমি ব্যাংক্রাপ্ট হয়ে যাব। সো ব্যাংক্রাপ্ট হওয়ার আগে আমি কি কি কাজ করলে আমাকে আদালত আমাকে পানিশমেন্ট দিবে। সো আমি জানতেছি যে আমি ব্যাংক্রাপ্ট হয়ে যাব, আমার লোনের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি অনেক কাজ আছে করতে পারবো না, আমি কিন্তু করতে পারবো না, আমাকে করতে গেলে আমাকে কিন্তু অনেক মানে আদালত আমাকে বাধ্য করবে, পানিশমেন্ট দিবে। কি করতে পারবো না আমি, আমি ব্যাংক্রাপ্ট হওয়ার আগে আমি প্রপার্টি ট্রান্সফার করতে পারবো না, আমি তো জানি ব্যাংক্রাপ্ট হয়ে যাবো, সো আমি অ্যাসেট গুলো আমার ওয়াইফের নামে দিয়ে দিলাম, সো আমি এটা করতে পারবো না। তারপর মেকিং প্রপার্টি ট্রান্সফার উইথ দ্য ইন্টেন্ট টু ডিলে, তো আমি ডিলে করতে পারবো না, আমি দেশের বাইরে যেতে পারবো না, এখানে অনেকগুলো লিমিটেশন আছে, ঠিক আছে। আমি ইন্টেনশনালি আমি আমার কোনো বাইয়ের নামে লোন ক্রিয়েট করতে পারবো না। সো মানে ধরেন আমি আমি ব্যাংক্রাপ্ট হয়ে যাব জানি। সো ব্যাংক্রাপ্ট হয়ে গেলে কি হবে, আমার সম্পদগুলো কি করবে, যারা আমার কাছে টাকা পায় তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিবে। তো আমি আর্টিফিশিয়ালি কি করলাম, আমি আমার ভাইয়ের নামে আমি 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 আমার স্টেটমেন্টে অথবা আমি একটা এগ্রিমেন্টে গেলাম যে আমার ভাইও আমার কাছ থেকে 2 কোটি টাকা পায়। তো তাহলে কি হবে, যখন ডিস্ট্রিবিউট হবে আমার ভাই বেশি টাকা পাবে। তো এই কাজ করা যাবে না, এই কাজগুলো করা যাবে না ব্যাংক্রাপ্ট হওয়ার আগে। এগুলো করলে আমার আদালত আমাকে পানিশমেন্ট দিবে। তো এখানে কাস্টম একটা সামারি অফ কাস্টম অ্যাক্টের মূল কথা কি, আপনার নাম থেকে বোঝা যাচ্ছে কাস্টম অ্যাক্ট মানে কি। কাস্টমস মানে কি, গভর্নমেন্ট যে আমার এক্সপোর্ট ইম্পোর্টের সময় কি করতেছে, কাস্টমস অথরিটি কি করতেছে, আমার ট্যাক্স, এক্সাইজ ডিউটি, ব্যাট ট্যাক্স কাটতেছে, তাই না। সো কাস্টমস এর মূল কথা হলো আমি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতেছি ওগুলোতে আমার যাতে দেশের, আমি আমি দুইটা জিনিস, কাস্টম অ্যাক্টস এর উদ্দেশ্য দুইটা জিনিস, একটা যাতে আমার যেটা অ্যালাউবল না ইম্পোর্ট করার জন্য, যে প্রোডাক্ট আমি ইম্পোর্ট করতে পারবো না ওইটা যাতে ইম্পোর্ট করতে না পারি, এটা এনশিওর করে কাস্টম অ্যাক্ট। আমি যেমন বাংলাদেশে চাল আমদানি করা নিষিদ্ধ, সো আমাকে এটা প্রোটেক্ট করার দায়িত্ব হলো এক কাস্টমস অ্যাক্টের। আরেকটা জিনিস হলো আমার জন্য গাড়ি আমদানি করা এলাও করে, বাট গাড়িতে আমার 200% ট্যাক্স দেওয়া লাগবে। সো এই 200% ট্যাক্স আদায় করার দায়িত্ব হলো কাস্টমস অ্যাক্টের। সো এই দুইটা জিনিস কাস্টমস অ্যাক্ট এনশিওর করে। প্রথম জিনিসটা কি, যেটা আমার এলাও না প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্টে, ওইটা ওইটা বাধা দেয়। আর আমার যে পরিমাণে ট্যাক্স ইম্পোজ করার কথা ছিল, আদায় করার কথা ছিল, ওই আদায়টা এনশিওর করে কাস্টমস অ্যাক্ট।
সো আমি একটু স্কিপ করতেছি দুই একটা স্লাইড, কারণ এগুলো খুবই খুবই সহজ পড়া, এবং এগুলা যেহেতু স্লাইডে আছে আপনি একবার দেখলেই হবে। ক্লাসে যেহেতু অনেক টাইম নিয়ে নিচ্ছি, আপনার তো ইফতারি সময় হয়ে যাচ্ছে, এই করে আমি দুই একটা স্লাইড স্কিপ করছি, আপনি কিছু মনে করবেন না। যে আমি এখন যাচ্ছি লিস্ট অফ চার্জেবল ইনস্ট্রুমেন্ট। তো চার্জেবল ইনস্ট্রুমেন্টের লিস্টগুলো কি কি? আমার এগ্রিমেন্ট হতে পারে, বিল অফ এক্সচেঞ্জ হতে পারে, চেক হতে পারে, ডিভোর্স ডিক্রি হতে পারে, লিজ এগ্রিমেন্ট হতে পারে। এগুলো আমরা আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আমি ডিটেল পড়বো, আমি কথা দিচ্ছি, এই কারণে আমি এখানে ডিটেল যাচ্ছি না, ঠিক আছে? তো এখানে পার্টনারশিপ এট উইল এন্ড পার্টনারশিপ, আমার পার্টনারশিপ এট উইল এন্ড পার্টিকুলার পার্টনারশিপের ডিফারেন্সটা পড়বো। পার্টনারশিপ এট উইল হলো আমার আমার পার্টনারশিপ এট উইল হলো আমি যদি কোনো পারপাসে, আমি আরো স্পষ্ট করে বলতেছি, পার্টনারশিপ তো পার্টনারশিপ, তার ভিতরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পার্টনারশিপ এট উইল, পার্টিকুলার পার্টনারশিপ। সো পার্টিকুলার পার্টনারশিপটা নর্মাল পার্টনারশিপ, ব্যবসা দুজনে মিলে আমি ব্যবসাটা করবো, কন্টিনিউ করবো, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। পার্টিকুলার পার্টনারশিপ হলো আমার কোনো উদ্দেশ্যে, আমি ধরেন আমি পহেলা বৈশাখে শুধু একটা দোকান দিব দুই বন্ধু মিলে। তো কোনো স্পেসিফিক উদ্দেশ্যে যখন আমি কোনো পার্টনারশিপ ব্যবসা করব, এবং উদ্দেশ্য শেষ হওয়ার পরে ব্যবসাটা বন্ধ করে দিলে ওইটা হবে পার্টনারশিপ এট উইল। পার্টনারশিপ এট উইল আমি যদি স্পেসিফিক উদ্দেশ্যে যদি করে থাকি, ওইটা হলো পার্টনারশিপ এট উইল। আর সারা জীবনের জন্য পার্টনারশিপ, আমি বন্ধুর সাথে অনেক বছর ধরে ব্যবসা করব, সারা জীবনের জন্য ব্যবসা করব, ওই ব্যবসা করতে গিয়ে আমি যেটা করতেছি ওইটা হলো পার্টিকুলার পার্টনারশিপ। আমি উল্টাটা বলছি, সরি। পার্টনারশিপ এট উইল হলো আমি যদি সারা জীবনের জন্য বন্ধুর সাথে ব্যবসা করব, সবসময়ের জন্য ব্যবসা করব। সো পার্টনারশিপ এট উইল হলো নর্মাল পার্টনারশিপ ব্যবসা যেটা, ওইটাকে আমি পার্টনারশিপ এট উইল বলতেছি। আর পার্টিকুলার পার্টনারশিপ বলতেছি স্পেসিফিক প্রজেক্টের জন্য, আমি ধরেন আমি পয়লা বৈশাখে দোকান দিব, একদিনের জন্য দোকান দিব, একদিনের পরে আমি ব্যবসাটা বন্ধ গুটাই ফেলবো, এটা হলো পার্টিকুলার পার্টনারশিপ। আর নাম থেকে বোঝা যাচ্ছে পার্টিকুলার পারপাসে যদি করে থাকি। ইফেক্ট অফ নন রেজিস্ট্রেশন, আমার পার্টনারশিপ যদি ব্যবসা যদি রেজিস্ট্রেশন না করি, আমি আবারও বলতেছি, পার্টনারশিপ ব্যবসা যদি আমি রেজিস্ট্রেশন না করি, তাহলে ইফেক্টটা কি কি? ইফেক্ট হলো আমি কি করতে পারি, এটা সেপারেট এন্টিটি হবে না। আমি রেজিস্ট্রেশন না করলে সেপারেট এন্টিটি হবে না, আমি মামলা করতে পারবো না ব্যবসার নামে, আমি কারোর কাছে টাকা পাইলে আমি মামলা করতে পারবো না, আমার স্ট্রেংথ কম থাকবে, আদালতের দ্বারস্থ হইতে পারবো না। হ্যাঁ, তো এটা হলো ইম্প্যাক্ট। সো আমার এডমিশন, রিটায়ারমেন্ট, পার্টনারশিপ, এই জিনিসগুলো পড়বেন। আমার লিজ, গিফট, আমি আমি এই জিনিসটা একটু পড়ি। আমরা শেষের দিকে যদি আমরা একটু ক্লাসটা দ্রুত যাচ্ছি। লিজ, এক্সচেঞ্জ, গিফট। লিজ হইলো আমার, আমি লিজিং কোম্পানি, আমি লিজিং এর মালিক, আমি একটা অ্যাসেটের মালিক, আমি গাড়ির মালিক, আপনাকে আমি লিজ দিলাম, মানে হলো তুমি আমাকে মাসে মাসে কি করবা, টাকা দিবা, তার এগেনস্টে তুমি গাড়িটা ইউজ করবা, এটা হলো লিজ। এক্সচেঞ্জ হলো কি, আমি গাড়ির বদলে যদি আমি বিএমডব্লিউর বদলে যদি অন্য গাড়ি এক্সচেঞ্জ করি, যে আমার আমি যদি আমি অন্যভাবে বলতে পারি যে আমার মতিঝিল আর গুলশান, আমার বন্ধুর ফ্ল্যাট আছে মতিঝিল, আমার ফ্ল্যাট আছে গুলশান, তো আমি কি করলাম, বন্ধুর ফ্ল্যাটের সাথে আমার ফ্ল্যাট এক্সচেঞ্জ করলাম অফিসের কারণে। তো আমি দুই ফ্ল্যাট যদি এক্সচেঞ্জ করি, এটা হলো এক্সচেঞ্জ। গিফট হলো আমি বন্ধুরে যদি ফ্ল্যাট লিখে দিই, আমার উইদাউট কোনো পেমেন্টের বিনিময়ে, কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, বন্ধুরে আমি গিফট করে দিলাম ফ্ল্যাট, ওইটা হবে গিফট। ঠিক আছে, তিনটা ডিফারেন্স। সো আজকে ক্লাসে আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সো আমরা মনে হয় ক্লাসটা এখানে শেষ। সো আমরা একটু 10 মিনিটের ক্লাসটা শেষ করব, আমরা খুব দ্রুত যাব। সো মর্টগেজর, মর্টগেজ মানে মর্টগেজ ডেট, এই জিনিসটা আমরা অলরেডি পড়ে আসছি। মর্টগেজ কোনটা? মর্টগেজটা হলো লিগ্যাল এগ্রিমেন্ট, যেটা আমি ফ্ল্যাট কিনতেছি ব্যাংকে, ফ্ল্যাটটা মর্টগেজ রেখে। মর্টগেজর কোনটা? মর্টগেজর হলো আমি ফ্ল্যাটের মালিক, আমি ফ্ল্যাটটা কিনছি, আমি মর্টগেজ রেখে টাকাটা নিচ্ছি। সো আমি বলছিলাম সেকেন্ড অ্যালফাবেট ও হইলে সে ওনার। সো এটা হলো আমি মর্টগেজর। আর মর্টগেজি কে? ব্যাংক হলো মর্টগেজি। আর মর্টগেজ মানি কোনটা? মর্টগেজ রেখে আমি যে টাকাটা নিচ্ছি, লোন অ্যামাউন্ট আমার মর্টগেজ মানি। মর্টগেজ ডিড কোনটা? যে ডিডের ফলে আমি এগ্রিমেন্টটা করতেছি, সেটা হলো মর্টগেজ ডিড। তো আজকের ক্লাসে আমরা লাস্টের মডিউলে চলে আসছি, আমি ইনফরমেশন ডেটা রিলেটেড ল। সো ইনফরমেশন ডেটা রিলেটেড ল হলো ব্যাংক অফ বুক। আমার ব্যাংক অফ বুকের ভিতরে পড়ে, আমার হলো ডে টু অ্যাক্টিভিটি করার জন্য আমি যে রেকর্ডগুলো রাখি, এটা হলো ব্যাংকের বুকের ভিতরে আসে। এটা রিটেন হইতে পারে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম হইতে পারে, আমার যে সফটওয়্যার আছে সফটওয়্যারের ডেটাগুলো হইতে পারে, সবগুলোকে আমি ব্যাংক অফ বুক বলবো। ঠিক আছে, সবগুলোকে আমি ব্যাংক অফ বুক বলবো। আমার ইলেকট্রনিক সিগনেচার আমরা সবাই জানি, আমার ইলেকট্রনিক সিগনেচার হইলো ওইটা। আমার ওটিপি আসতেছে, আমার মোবাইলে ওটিপি আসতেছে, ওটিপি দিয়ে আমি টাকা তুলতেছি, ওইটা হলো ইলেকট্রনিক সিগনেচার। আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সময় আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, মোবাইল নাম্বারটা দিচ্ছি, তারপর ওই মোবাইল নাম্বারটা কিন্তু আমার সিগনেচারের মতো কাজ করতেছে। আমি যে অ্যাকাউন্ট ওপেনের সময় আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি, ওইটা আমার সিগনেচারের মতো কাজ করতেছে। এখন আমি যখন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে যাই, আমি যখন ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি, ওটিপি আমার মোবাইলে আসতেছে। সো আমি ওটিপি ইউজ করে আমি টাকা ট্রান্সফার করতেছি, এই কারণে এটাকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলতেছে আমার। ঠিক আছে, ইলেকট্রনিক ফান্ড ফান্ড ট্রান্সফার বলতেছে। সো এই ছিল আজকের পড়া, আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করছি। তো আপনারা আশা করি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন, পড়তে পারবেন।
সো আপনি একটা জিনিস করবেন, শুধু আমার ক্লাসের শেষে এই সপ্তাহে পড়াটা পড়বেন, দেখবেন যে খুব সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আর ক্লাস আমার স্লাইড গুলো খুবই গুছানো ছিল, খুবই গুছানো ছিল, সবকিছু স্লাইডে বলা আছে। সো স্লাইড পড়েও আপনি পরীক্ষা দিতে পারেন। আর আমি আমি বিশ্বাস করেন, আমি এই লতে আমি স্লাইডে খুব বেশি বাদ দিইনি, আমার নোটে যা আছে আমি সবগুলোই স্লাইডে নিয়ে আসছি। দুই একটা কোশ্চেন হয়তো বাদ আছে, এই কারণে কিন্তু আজকে ক্লাসে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। সো আপনারা অনেক ধৈর্য ধরে ক্লাসটা শুনছেন। সো আমি আর রিভিশনে গেলাম না, আজকে ক্লাসে শেষ শেষ শেষের চ্যাপ্টারে আমরা ইনফরমেশন ডেটা রিলেটেড ল পড়ছি। সো এই ছিল আজকে ক্লাস, আমরা অনেক কিছু পড়ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সো আশা করি আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে।